সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত পরিবেশনা সুরে সুরে গাথা। আজকে আমরা সুরে সুরে গাথায় আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী, জনপ্রিয় শিল্পী রূপা রোজারিন। দর্শক মণ্ডলী, রূপা রোজারিনের দুটো অ্যালবাম যা সবার কাছে খুব সমাদৃত হয়ে ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে অনেকগুলো সুনাম অর্জন করেছে, যেটির নাম সর্পরানী এবং হালকা হালকা প্রেম। আমরা তার পিতা একজন বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ইকবাল মাহমুদ। তার সাথে ছোটবেলা থেকে তার হাতে করি যে আজকে রূপা রোজারিনের গানের সূক্ষ্মতার পেছনে তার পিতার অনুপ্রেরণায় যথেষ্ট। আমরা রূপা রোজারিনের বাসায় এসে তার শিল্পিত জীবনের নানান কথাগুলো শুনব। রূপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি? আমি ভালো। জেটিভি বাংলা সুরে সুরে গাথা অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার গানের জগতে পদার্পণের পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করেন? আচ্ছা, প্রথমে আমি জেটিভির সুরে সুরে গাথা অনুষ্ঠান থেকে যারা আমাকে আমার বাসায় এসেছেন সবাইকে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাকে অনেক অনেক স্বাগত আমার বাসায় আসার জন্য। গানের অনুপ্রেরণা প্রথমেই আমার বাবা গীতিকার এবং সুরকার ইকবাল মাহমুদের কাছ থেকে, এরপর একে একে অনেক উস্তাদের কাছ থেকে গান শেখা হয়েছে আমার। আমরা জানি আপনার ওস্তাদের মধ্যে আরো অনেকেই আছেন, তাদের নামগুলো যদি বলেন। হ্যাঁ, উল্লেখযোগ্য আমার প্রথম হাতে করি হচ্ছে বাবার পরে উস্তাদ পুলক বড়ুয়া, উস্তাদ বাবুল আচার্য, উস্তাদ মিহির লালা, সুরবন্ত অসুদ্দা এবং বর্তমানে আমি উস্তাদ দোলন শাহর কাছ থেকে তালিম নিচ্ছি। আচ্ছা রূপা, আমরা জানি সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। আজকাল আমরা দেখি মানে প্রাথমিক পঠন পাঠন বা শিক্ষা গ্রহণ না করে অনেকে গান করছেন, অনেকে অচিরে হারিয়ে গেছেন, অনেকে অ্যালবাম বের করে রাতারাতি অনেক মানে প্রসিদ্ধ হয়ে গেছেন। আজকাল তারা নেই, কেন নেই তারা? তারা নেই প্রথমত বলতে গেলে আমি অবশ্যই বলবো যে এই যে বললেন গুরুমুখী বিদ্যা, আমার কথা হচ্ছে গান শেখার মানে কোনো কিছু শেখারই শেষ নেই। সব মানে প্রত্যেকটা সময় আমাদের মনে করতে হবে যে যে কোনো কিছুই আমাদের ইউ হ্যাভ মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই আমাদের চর্চা থাকতে হবে। চর্চা থাকলে আমার মনে হয় না কোনো শিল্পী অচিরে হারিয়ে যাবে। আপনি যথার্থ বলেছেন, আর যে কথা আমি জানতে চেয়েছিলাম উত্তরটা ঠিকই দিয়েছেন। আরেকটা বিষয়, এই যে সাম্প্রতিক সময়ে আমরা জানি আপনার দুটো অ্যালবাম, একটা সর্পরানী আর একটা হালকা হালকা প্রেম। হালকা হালকা প্রেম গানটা আমি শুনেছি এবং মনোনিবেশ করেছি। এই গানের মানে বিষয় আশয়, হ্যাঁ, পঠন পাঠন সবকিছু দর্শকরা কিভাবে গ্রহণ করেছে? মূলত আমি 5টি গানের কাজ করেছি, অ্যালবামের কাজ করেছি। প্রথমটা হচ্ছে সর্পরানী, এরপর বিশ্বকাপ করেছি, ফুটবল করেছি, রোহিঙ্গাদেরকে নিয়ে একটা গান করেছি, সর্বশেষ করেছি হালকা হালকা প্রেম। তো সর্পরানী এবং হালকা হালকা প্রেম গান দুটি অবশ্যই উল্লেখযোগ্য আমার জন্য। সে সাথে রোহিঙ্গা আরেকটি গান আছে। তো সর্পরানী উল্লেখযোগ্য হওয়ার একটি কারণ সেটা হলো ওখানে আমার একটা ঘাড়ে একটা লম্বা সাপ ছিল, জীবন্ত একটা সাপ নিয়ে আমি কাজ করেছিলাম। তো তখন থেকে আমার গানটির সাথে সাথে আমার নামটাও রূপা রোজারিন থেকে সর্পরানী হয়ে যায়। আমাকে চিটাঙের সবাই অনেকে সর্পরানী বলে আমাকে অভিহিত করে, আমাকে নামটি বলে ডাকে। তো আমার খুবই ভালো লাগে। আর হালকা হালকা প্রেম গানটিও ওটার গীতিকার শুরু করে আমার বাবা, সর্পরানী গীত সব আমার যতগুলো গানই আছে সবগুলি আমার বাবা গীতিকার এবং সুরকার আমার বাবাই লিখেছেন, আমার জন্য শুরু করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, হালকা হালকা প্রেম গানটি একটা ট্রু একটা স্টোরি নিয়ে লেখা, একটা মেয়ের একটা জীবনী নিয়ে গানটি, বাস্তব জীবনে যে কেন হালকা। অনেকে আমাকে প্রশ্ন করেছে হালকা হালকা প্রেমের নারীর দোষ, এই নামটা কেন, তোমার বাবা এত নাম থাকতে কেন হালকা হালকা প্রেম গানটি নামটা দিয়েছেন? হালকা হালকা প্রেম যে গানটির কথা বলছিলাম ওটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের একটা স্টোরি নিয়ে করা। তার বিয়ে হয়ে যাচ্ছে একটা ছেলের সাথে, তো ছেলেটা বাইরে থাকে এবং মেয়েটা এখানে থাকতো। তো তাদের কখনো দেখা হয়নি, তারা ওই পাশ থেকে ছেলেটা ফোন করতো, মেয়েটা এইভাবে কথা বলতো, প্রেমের একটা সম্পর্ক ছিল। তো যখন ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে আসে 1-2 বছর পর, তখন আমার বান্ধবীর গায়ের রং ছিল একটু কালো। তো কালো হওয়ার কারণে ছেলেটা ওকে রিজেক্ট করে দেয় যে না, আমি ওকে আর বিয়ে করবো না। অলরেডি বিয়ের ফার্নিচার থেকে শুরু করে বিয়ের ক্লাব থেকে শুরু করে সবকিছুই কিন্তু কি মানে আমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে সবগুলো কিনেছিল আর কি।
তো দেখা যায় ছেলেটা যখন মেয়েটাকে রিজেক্ট করে দেয়, মানে সামনাসামনি দেখার পর, মানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তো মেয়েটা তখনই সিদ্ধান্ত নেয় যে আমি সুইসাইড করে ফেলবো, আমি এই জীবন আর রাখবো না, এই ধরনের একটা বিষয়। আমার নিজের একদম ক্লোজ একটা ফ্রেন্ড। তো আমার বাবা তাদের বাসায় সবসময় যেতেন, সবসময় খুবই আন্তরিকতা ছিল। তো আমার বাবা গিয়ে দেখে, মানে সেদিন বেড়াতে গিয়েছিল, দেখে যে ও সুইসাইড করবে, ওরকম একটা অ্যাটেম্প নিয়েছে। আব্বু বলে যে আম্মু তুমি এটা কি করছো? বলে যে না, আমি আঙ্কেল মানে বেঁচে থাকতে চাই না। ফ্যামিলির সবাই খুব কান্নাকাটি করছে যে আঙ্কেল মানে ভাইয়া ওকে বুঝান যে ও তো সুইসাইড করে ফেলবে ছেলেটাকে না পেয়ে। তা আব্বু সেদিন রাতে বাসায় এসে অনেকক্ষণ চিন্তা করলো। আব্বু বললাম যে আব্বু কি হয়েছে, চিন্তা করছো? বলে যে আমি একটা গান লিখেছি তোমার জন্য, হালকা হালকা প্রেমে নাই রে দোষ। তো আমি প্রথমে একটু অবাক হলাম যে আব্বু হালকা হালকা প্রেম ওয়ার্ডটা কি, মানে আমি তো কখনো এই ধরনের ওয়ার্ড শুনিনি। আব্বু বলে যে তোর বান্ধবী আজকে সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছিল। তো আমি ফার্স্ট একটু শক হলাম যে কে? বলে যে তোর বান্ধবী। তা আমি বললাম যে কেন? বলে যে গভীর প্রেমে চলে গেল, আসক্তি, যে তরুণীরা যেভাবে আজকাল মানে প্রেমের প্রতি যে আসক্তির কারণে হয়তো অনেকে প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হয়তো ড্রাগস এডিকশনে চলে যায়, বা মেয়েরা সুইসাইড অ্যাটেম্প করে। তো আব্বু বলে যে এই প্রেক্ষিতে আমি একটা গান লিখেছি তোর জন্য, হালকা হালকা প্রেমে নাই রে দোষ। কারণ আমি বিশ্বাস করি যে গভীর প্রেমে অবশ্যই কষ্ট আছে। তো এই প্রেক্ষিতে আমি বললাম যে আচ্ছা আব্বু পুরো গানটা আমাকে একটু শোনাতো। তো আব্বু আমাকে বললো রঙিন স্বপ্ন দেখে সবাই রঙের পৃথিবীতে, স্বপ্ন ভাঙলে ফিরে আবার পুরনো স্মৃতিতে, সময় থাকতে হওয়া সাবধান, হারালে আফসোস, তবে হালকা হালকা প্রেমে নাই রে দোষ। আমি বললাম যে বাহ, কথাটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যখন মানুষের রঙিন স্বপ্ন থেকে মানুষ যখন বাস্তবে ফিরে আসে, তখন দেখা যায় যে ওই যে রঙের দুনিয়াটা থেকে মানুষ বাস্তবে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আমি বললাম যে না আব্বু আমি এই গানটা গাইবো, তুমি একটু সুর করো। তখন আব্বু আমাকে বললো যে দেখো তো এই গানটা কেমন লাগে। প্রেম পীড়িতের দুনিয়াতে প্রেম ছাড়া কেউ বাঁচে না, প্রেমে আছে জ্বালা, প্রেমে পুরে কালা। আমরা হালকা হালকা প্রেম সম্পর্কিত বাস্তব জীবনের একটি ঘটনা মানে আমরা শুনলাম যে আপনার বাবা এই গানটির একটি বাস্তবতা এখানে উপস্থাপন করেছেন। আচ্ছা রোজারিন, আর আপনার পারিবারিকভাবে গানের সাথে যারা আপনাকে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে কারা আছেন এটা বলতে পারেন? অবশ্যই আমার ফ্যামিলি, সবার আগে আমার বাবা, আমার মা। আমার মাও কিন্তু আমার বাবার যতটুকু অবদান আমার মায়েরও কিন্তু ঠিক ততটুকুই অবদান আমার এতটুকু আসার পেছনে। সেই সাথে আমার বড় বোন সঙ্গীত শিল্পী রনি রোজালি, সেও গান করে। সে কিন্তু তার কাছ থেকেও কিন্তু আমি গান শিখেছি ছোটবেলায়। উস্তাদজিরা শিখিয়েছেন। মাঝে মধ্যে আমি অনেক কিছু হারমোনিয়ামে হয়তো পারতাম না, আমার বোন কিন্তু খুবই ভালো হারমোনিয়াম বাজাতে পারে। সে আমাকে অনেক সময় দেখাই গেছে আমি ভুল করছি, সে আমাকে শিখিয়েছে। তো আমার ফ্যামিলির সাপোর্টটা হচ্ছে সব থেকে আগে। আমি আমার ফ্যামিলি থেকে একদম সম্পূর্ণ যে সাপোর্টটা লাগে আমার বেড়ে ওঠার পেছনে, সম্পূর্ণ সাপোর্টটাই পেয়েছি বাবা মা বোনের কাছ থেকে। তাহলে আমি বলতে পারি মোদ্দা কথা আপনাদের পরিবারটা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের, যে আপনার বাবা, আপনার মা, আপনার বোন যারা মানে সঙ্গীত চর্চার সাথে সম্পৃক্ততা, যার অনুপ্রেরণাটা আপনাকে সবচেয়ে বেশি দিয়েছে। পাশাপাশি আপনার আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ আপনাকে এনকারেজ করেনি মনে হচ্ছে? অফকোর্স করেছে, আমার আত্মীয় স্বজন রিলেটিভ সবাই, মানে আমার ফুপা ফুপি খালা খালু মানে যারাই আছে সবাই আমরা গান করি। তারা আমাদেরকে নিয়ে খুবই প্রাউড ফিল করে, কারণ আমাদের মানে আমাদের ইয়াতে রিলেটিভসদের আত্মীয় স্বজনের মধ্যে আমরাই গান করি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি যে আমরা যে বিভিন্ন সময় অনেক সময় স্টেজ পারফরমেন্স আপনার পারফরমেন্স দেখেছি, পাশাপাশি টেলিভিশনও দেখেছি। কোন মাধ্যমটা আপনি সবচেয়ে উপযোগ্য মনে করেন, যে গ্রহণযোগ্য মনে করেন? আমি আসলে মূলত কোনটা ভালো লাগে সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আমি আসলে স্টেজ পারফর্ম করতে আমি খুবই পছন্দ করি। কারণ যদি বলেন? স্টেজটা আমাকে খুব বেশি টানে, মানে বিটুইন মি এন্ড মাই অডিয়েন্স। আমি খুবই দর্শকের সরাসরি সান্নিধ্যটা পাওয়া যায়। তারা অনেক সময় রিকোয়েস্ট করে আপু এই গান করেন, এই গান করেন। আমার খুব ভালো লাগে গানগুলো যখন ডেলিভার করতে পারি, খুবই ভালো লাগে। আরেকটা জিনিস শেয়ার করতে চাই, এটা আমি সবসময় সব জায়গায় বলি, একজন শিল্পী যখন মঞ্চে উঠে গান করার জন্য, আমি কারণ আমি মেনশন করছি না এখানে, যে গান হওয়ার আগে কু কু কা কা এগুলো বলে এবং বলে যে তালি হবে। তো আমার কথা হচ্ছে তালি কখন হবে? গানটা যদি ভালো লাগে, দর্শকরা আনন্দ চিত্তে যখন তালি দিবে, তখন তো এটা তালি দেবে। এই জিনিসটা প্রবণতাটা অনেক শিল্পীর কাছে আমি দেখি স্টেজে। এটা কেন?
এটা হয়তো অনেকে মনে করে যে, অনেক আর্টিস্টরা মনে করে যে আমাকে জমাইতেই হবে, আমি স্টেজে আজকে এসেছি আমাকে গান গেয়ে জমাইতে হবে, বাট আমার ক্ষেত্রে ওটা না। কেউ যদি খুব বলে যে আপু হ্যাঁ এই গানটা করেন, আজকে আমরা সবাই নাচবো, নাচের গান করবো, ও ইটস ওকে ফাইন, তাহলে আমি নাচের গান করলাম, যেহেতু দর্শকরা একদিনের জন্য মজা করবে। আর যেহেতু কুক আর শব্দটা ওটা হয়তো অনেকের অভ্যাস থেকে ওরা করে, বাট আমার ক্ষেত্রে আমার কথা হচ্ছে আমি যেহেতু একদিনের জন্য স্টেজে এসেছি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, অবশ্যই আমি সব ধরনের গান আমাকে জানতে হবে, গাইতে হবে, এবং স্টেজের দর্শকের মনটা বুঝতে হবে। আর ভালো লাগলে দর্শকরা এমনিতেই তালি দিবে, আমাকে চিৎকার করে করে বলতে হবে না যে ভাই আপনি ওঠেন আপনি ওঠেন, এটা আমাকে বলতে হবে না, এটা দর্শকরা এমনিতেই মজা পেলে দর্শকরা বসে থাকবে না। আপনি যতই বলেছেন, যে কথাটার জন্য আমি এতগুলো কথা সন্নিবেশিত করেছি। আর একটা বিষয় আমি বলতে চাই যে বর্তমানে আমরা মানে এক ধরনের প্রভাবিত হচ্ছি, স্যাটেলাইটের যুগ। হ্যাঁ, এখন তো মনে করেন সাংস্কৃতিক পরিমণ্ডল প্রবাহটা চেঞ্জ হয়ে গেছে। আজকালকার গানগুলো স্থায়িত্ব হচ্ছে না কেন? যে একজন গীতিকার গান লিখেন, হ্যাঁ, গানটা যখন প্রচার হয় 2 দিন পরে আমরা গানটা ভুলে যাই কেন? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, আবারও খুবই মানে গভীরতা আছে আর কি এই প্রশ্নে। যেটা বলেছেন যে শিল্পীর গান কেন মানুষ মনে রাখে না বা দর্শক কেন মনে রাখে না, প্রথম কথা হচ্ছে একটা গান যখন একটা শিল্পী গাইবে বা একটা গীতিকার সুরকার সে মানে ক্রিয়েট করবে, প্রথমত শিল্পীর গানটা অবশ্যই বাস্তবধর্মী হতে হবে বা মোটামুটি একটা মৌলিকতা থাকতে হবে, তাহলে দর্শকরা দেখা যাবে যে একদিন না 1 মাস মানে একদিন শুনে একদিনে মনে রাখতে পারবে। আবার অনেক গান আছে, অনেকে বছরের পর বছর অনেক ক্লাসিক্যাল গান করছে, অনেক ভালো 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 মানের গান করছে, কিন্তু দেখা যাচ্ছে দর্শক প্রথম 1 মিনিট শুনে বন্ধ করে দিচ্ছে, শুনতে চাইছে না বা মনে রাখতে পারছে না। তো প্রত্যেকটা গানের মধ্যে আমার কথা হচ্ছে সুরটা অবশ্যই টাচি হতে হবে, সুরটা যদি ভালো লাগে দর্শকরা এমনিতেই গানটা শুনতে চাইবে। আর সুরের প্রথমত গান থেকে সুরের যে ধারাটা, সুরের ধারাটা সুন্দর লাগলে দর্শক এমনি শুনতে চাইবে। আর এখন অনেকে অনেক ধরনের গান বের করে, অনেক আর্টিস্টরা বা অনেক শিল্পীরাই গান বের করে। তো অনেক সময় দেখা যায় যে গানগুলো ভিউয়ার্স এর উপর মানে গানটা যখন বেশি ভিউ হয় তখন মনে হয় গানটা অনেক সুন্দর, আর গানটা যদি ভিউ না হয় তাহলে সুন্দর না। আমি এটার এটার সাথে একমত না। আমার কথা হচ্ছে গান, একটা গান মানুষ যখন বের করবে, যখন দর্শকের মুখে মুখে গানটা থাকবে, অবশ্যই গানটা অবশ্যই জনপ্রিয়তা পাবে। আরেকটা জিনিস আমি শেয়ার করছি, একটি গানের পপুলারিটি যেটা আমরা জনপ্রিয়তা বলি, এই বিষয়ে কার ভূমিকা সবচেয়ে বেশি মনে করেন? গীতিকার না সুরকার না শিল্পী? আমার কথা হচ্ছে আসলে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, সবারই আসলে অবদান আছে। আমি যে প্রথমে আপনাকে কথাটা বললাম, একটা গান মানে হচ্ছে আমি একটা শিল্পী হয়ে থাকি, গানটা হচ্ছে আমার একটা সন্তানের মতো, গানটা একটা গাছের মতো, তাকে আমার সব দিক থেকে পরিচর্যা করতে হবে। একটা গাছ যেমন বাড়তে গেলে সার দিতে হবে, তাকে পানি ঢালতে হবে, ঠিক একটা গানের ক্ষেত্রেও সুরকার, গীতিকার, শিল্পী, কোরিওগ্রাফার, যদি মিউজিক ভিডিও হয় অবশ্যই ডিরেক্টর, সবাই একদম সমানভাবে অবদান পাবে বলে আমি মনে করি। হ্যাঁ, সুন্দর। এটা আমি আসলে ঠিকই বলেছেন। একটি গানের জনপ্রিয়তার ব্যাপারে শিল্পী, সুরকার, গীতিকার তিনের সমন্বিত প্রচেষ্টাই একটাই হবে। দর্শক মন্ডলী, আমরা রূপা রোজারিনের সঙ্গীত জীবনের আলাপচারিতা শুনছিলাম। এবারে বিজ্ঞাপন বিরতি, আবারও আমরা আপনাদের কাছে আবার আসছি। নাক বরাবর সোজা হাঁটলেই সোজা কর্পোরেশন, সাইনবোর্ডটা একটু দেখা, নতুন কোম্পানি তো এখনো সোজা হয়ে দাঁড়ায় নাই। আমি 1 মিনিট। হ্যালো, আরে বউ সিস্টেম সোজা, মোবাইলে টাকা পাঠাই দিছি, সোজা তোমার কাছে পৌঁছে যাবে। বলছিলাম কি, ভালো কথা, চেয়ার টেবিল নতুন, সুন্দর হয়েছে না? সিস্টেম কিন্তু সোজা, অনলাইনে অর্ডার দিছি, সোজা অফিসে পৌঁছে দিছি। স্যার, ব্যবসা নিয়ে তো বিরাট বিজি। বলছিলাম টিআইএন রেজিস্ট্রেশনটা কি করা হয়েছে? টিআইএন এটা তো সুজা না তো? জি না, একদম সুজা। হ্যাঁ, টিআইএন রেজিস্ট্রেশন এখন একেবারেই সহজ। ব্রাউজ করুন www.incometax.gov.bd। পুরো রেজিস্ট্রেশন হয়ে যাবে স্রেফ কম্পিউটারের সামনে বসে। শুধু নতুনরাই নয়, পুরনোদেরও রি-রেজিস্ট্রেশন করতে হবে এবছর 31 ডিসেম্বরের মধ্যে। একদম সুজা। জাহিদ ভাই। জি, উঠে বসুন। চট্টগ্রাম অনেক বদলে গেছে, তাই না? হ্যাঁ, এতটাই যে মুগ্ধ হবেন নিশ্চিত। চাইলেই পাশে পাবে, বলো না কোথায় যাবে, আমরা হাত বাড়াবো। এক চিলতে শহর জুড়ে, এক পলকে ঘুরে, ইচ্ছে হলে সীমা ছাড়াবো।
জানি তুমি কি চাও, দ্বিধা ভুলে এসেছি কাছে, যা যা চাও সবই আছে আমাদের, শুধু সঙ্গী করে নাও। কিছু সম্পর্কের নেই নাম ঠিকানা, কিছু ভ্রমণের নেই কোনো সীমানা, কিছু আবেগের হয় না তো দাম। পাশে আছি থাকবো যেমন ছিলাম, যেমন ছিলাম, যেমন ছিলাম। না না প্লিজ, ইউ আর মাই গেস্ট। আজকের একটা গিফটই থাকুক। থ্যাংক ইউ। ওয়েলকাম। সময়ের সাথে সাথে শহরটা বদলে গেলেও মানুষগুলো একটুও বদলায়নি। এমনই হাজারো জাহিদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ, গড়ে উঠছে নতুন স্বপ্ন, সুরক্ষিত হচ্ছে নতুন প্রজন্ম। প্রগতির এই যাত্রা চলুক অবিরাম, সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্মে। পাঠাও মুভিং বাংলাদেশ। বিজ্ঞাপন বিরতির পর আমরা আমাদের আলাপচারিতে আবার ফিরে আসছি। যে আপনার সরপরাণী যে কথাটা শুরুতে বলছিলাম, সরপরাণীর ক্যাসেটের উল্লেখযোগ্য একটা গান যেটা একটু 2 লাইন বা 4 লাইন শোনালে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমার নিজেরও খুব পছন্দের গান এবং এটা সরপরাণীর আমার প্রথম অ্যালবাম গান। ঠিক আছে, আমি আমার দর্শক ভাই বোনদেরকে আমার খুবই পছন্দের গান সরপরাণীর গানটি দিয়ে শোনাচ্ছি। গানটির গীতিকার এবং সুরকার আমার বাবা ইকবাল মাহমুদ। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মনের বদল আমার মন নিয়েছে, এখন কি যে করি শুধু ভেবে মরি, পাড়া পড়শি সবাই জেনে গেছে। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মনের বদল আমার মন নিয়েছে, এখন কি যে করি শুধু ভেবে মরি, পাড়া পড়শি সবাই জেনে গেছে। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, একটি ছেলে আমার প্রেমে পড়েছে। আমি চাই না হতে কারো নাচের পুতুল, আমি চাই না হতে কারো বিষের বোতল, আমি চাই না হতে কারো নাচের পুতুল, আমি চাই না হতে কারো বিষের বোতল। যতই বলুক লোকে আমি বলবো মুখে, যতই বলুক লোকে আমি বলবো মুখে, আমার মনটা চুরি করে নিয়েছে। লা 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 লা। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মনের বদল আমার মন নিয়েছে, এখন কি যে করি শুধু ভেবে মরি, পাড়া পড়শি সবাই জেনে গেছে। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, একটি ছেলে আমার প্রেমে পড়েছে। চোখে আমি নাকি আকাশ পড়ি, আমার সুরের তালে নাচে মন ময়ূরী। সবার চোখে আমি নাকি আকাশ পড়ি, আমার সুরের তালে নাচে মন ময়ূরী। আমি সর্বরানী সবার চোখের মনি, আমি সর্বরানী সবার চোখের মনি, আমার মনটা চুরি করে নিয়েছে। লা 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 লা। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মনের বদল আমার মন নিয়েছে, এখন কি যে করি শুধু ভেবে মরি, পাড়া পড়শি সবাই জেনে গেছে। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, একটি ছেলে আমার প্রেমে পড়েছে। চোখে আছে যেমন নেশার জাদু, আমার মন বাগানে আছে ফুলের মধু।
যেমন নেশার জাদু আমার মন বাগানে আছে ফুলের মধু, মধু লোভী ভ্রমর বসে ফুলের উপর, মধু লোভী ভ্রমর বসে ফুলের উপর, গুনগুন করে প্রেমের সুরে তুলেছে লা 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 লা। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, মনে বদল আমার মন নিয়েছে, এখন কি যে করি শুধু ভেবে মরি, পাড়া পড়শি সবাই জেনে গেছে। একটি ছেলে আমার প্রেমে পড়েছে, একটি ছেলে আমার প্রেমে পড়েছে। রোজারিন, আপনি গানের পাশাপাশি পড়াশোনা করছেন, আমরা জানি। আপনি কি পড়ছেন? আমি বর্তমানে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে জার্নালিজম সাংবাদিকতা বিভাগে অনার্স স্নাতক শেষ করেছি। গত 3 দিন আগে হলো আর কি অনার্সটা কমপ্লিট করলাম, একেবারে সার্টিফাইড। সো পাশাপাশি মডেলিং করছি, পাশাপাশি আমি ডান্স করতে পারি, নাচের যে আমার ছোটবেলায় আমি নাচও শিখতাম। সো নাচ শেখা হয়ে ওঠেনি, এখন ওটাও তালিমটা নিচ্ছি, নাচের তালিমটাও মাঝে মধ্যে নিচ্ছি। আচ্ছা রোজারিন, আপনার গান নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার গান নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে। বাবার লেখা সুরে গান অবশ্যই, এবং সেই সাথে দেশের স্বনামধন্য অনেক বিখ্যাত পরিচালক, সঙ্গীত পরিচালক, তাদের মাধ্যমে আমি গান করার চেষ্টা করব ভবিষ্যতে। তাদেরকে খুব দর্শক শ্রোতাদের আমি আরও অনেক ভালো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে গান শিখবো, যতদিনে বেঁচে থাকবো ততদিনে গানের সাথেই থাকবো, গান শিখেই যাবো। আচ্ছা রোজারিন, আমরা জানি আপনি রোহিঙ্গাদের নিয়ে একটি গান করেছেন, যে গানটির গীতিকার সুরকার আপনার পিতা ইকবাল মাহমুদ সাহেব। যদি গানটির 4টি লাইন আমাদের শোনাতেন। হ্যাঁ, অবশ্যই গানটি আমি শোনানোর চেষ্টা করছি। গানটি লেজার ভিশনের ব্যানার থেকে এসেছিল গত বছরের শেষের দিকে আর কি। এটা অবশ্য মানবতার গান, রোহিঙ্গা তো আছে, আব্বু মানবতার একটা প্রেক্ষিতে গানটি করেছে। ওকে। স্তব্ধ কেন বিশ্ব বিবেক, থমকে মানবতা, মিয়ানমারে রাখান রাজ্যে কেন নাশকতা, এ অমানবিক বর্বরতা মেনে নেয়ার নয়। জয় হোক মানবতা, হোক জনতার জয়, জয় হোক মানবতা, হোক জনতার জয়। ঘন্টা তাদের পিছে কেন থাকবে মৃত্যু ভয়, উদাসীন অং সান সূচি উগ্র সেনাবাহিনীর রোহিঙ্গাদের নির্যাতন বিশ্বের নোংরা কাহিনী। বাড়ি ঘর পুড়িয়ে দিল, পালাবারও সুযোগ নাই, সামনে চলছে বোমা হামলা, পিছে করছে হত্যা। চলছে নোংরা গণধর্ষণ, সভ্যতা ভুলে যায়, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার চাই। আর নয় ভয়, হোক জনতার জয়, আর নয় ভয়, হোক জনতার জয়, এই অমানবিক বর্বরতা মেনে নেয়ার নয়। জয় হোক মানবতা, হোক জনতার জয়, জয় হোক মানবতা, হোক জনতার জয়। স্বজন সম্পদ সব হারিয়ে বাংলাদেশে যারা এলো, মানবিক চেতনায় তাদের বাঁচাবার তরে চলো, সাধ্য মতো যে যা পারো চলো নিয়ে ছুটে যাই, দলে দলে পালিয়ে
রূপা আমাদেরকে এবং সুরে সুরে গাথা অনুষ্ঠানে জয় টিভি বাংলাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রথমে আমি জে টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ক্যামেরার পেছনে এবং যারাই দেশে এবং প্রবাসী যারাই দেখছেন অনুষ্ঠানটি, সবাইকে বলবো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে আরও অনেক ভালো গান গাইতে পারি, আপনাদের সবার হৃদয় জয় করতে পারি এবং সেই সাথে আমার রিলিজ সংগুলো যারা শুনেছেন, আমার পাশে ছিলেন, আমাকে অনেক বেশি সহযোগিতা করেছেন, আমার দর্শক ভাই বোনদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, সুরে সুরে গাথা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের অতিথি ছিলেন আজকের রূপা রোজারিন। আগামী অনুষ্ঠানে অন্য কোন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।